আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। মনি তোরি আর কিরণকে কিডন্যাপ করে নিয়ে গেছে হির। 10 ঘন্টা পর হয়ে গেল, এখনো ওদের কোনো জানে না কি হতে চলেছে ওদের সাথে। আমার মাথা কাজ করছে না। মীর মুখ ফুসকে মনির নাম নিয়ে ফেলাতে সবাই চমকে উঠল। মনির নাম শুনে হীর কতটা ভয়ঙ্কর রিয়াকশন দিবে সেই ভয়ে, কিন্তু সবার চমকানো ভাবকে হীর দ্বিগুণ বাড়িয়ে দিয়ে শান্ত কণ্ঠে বলল, ভাইয়া তুমি একদম চিন্তা করো না, এই যে তোমার বন্ধু চলে এসছে না, এখন আর কোনো চিন্তা নেই। এবার কোনো না কোনো উপায় ঠিকই বের হবে। তরি আপু, কিরণ ওদের ঠিকই উদ্ধার করতে পারবে। তোমার তরিকে তোমার কাছে ঠিকই ফিরিয়ে আনবে, তুমি মিলিয়ে নিও। হীরের কথায় শাবাব সহ প্রত্যেকেই হতবুদ্ধি হয়ে গেল। মনি, তরি এবং কিরণকে কিডন্যাপ করে নিয়েছে, অথচ হীর একটু চমকালো না, অবিশ্বাস্য চোখে দেখলো না। মনির ব্যাপারে এসব মিথ্যে অভিযোগ শুনবো না বলে চেঁচালোও না। কিন্তু কেন? রহস্যটা কি? হীর এত নর্মাল রিয়াকশন কি করে দিচ্ছে? কি করে? মীর জড়ানো গলায় ঢোক গিলে হীরের মুখের দিকে তাকালো। চোখের জল গড়ানোর পূর্বেই দ্রুত হাতের উল্টো পিঠে মুছে নিল। মেকি হাসি দেওয়ার চেষ্টা করে বলল, তুমি ঠিক আছো তো বোন? হীর মৃদু হেসে মীরের মাথায় হাত বুলিয়ে বলল, ঠিক বলছি ভাইয়া, এবার তুমি একটু রেস্ট নাও, তোমার রেস্টের দরকার। মীর পাশ ফিরে শাবাবের দিকে তাকাতে শাবাবও হ্যাঁ সূচক মাথা নেড়ে বলল, হিট ঠিকই বলেছে, তোর রেস্টের দরকার, আয়। শাবাব মীরকে বিছানার কাছে নিয়ে যেতে হীরও উঠে তাদের রুমে চলে গেল। শাবাব তার যাওয়ার পানে একবার তাকিয়ে ছোট্ট করে একটা দীর্ঘশ্বাস ফেলল। 5 মিনিট বাদে শাবাব রুমে ঢুকলে দেখে বিছানার উপর ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে কিছু কাগজ। হীর ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। শাবাব রুমে ঢুকে কাগজগুলোর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে হীরের উদ্দেশ্যে প্রশ্ন করল, এগুলো কি? শাবাবের গলা পেয়ে হীর কিঞ্চিত চমকে উঠল। পেছনে মুড়ে দেখল কাগজগুলো হাতে নিয়ে প্রশ্নবিদ্ধ মুখ করে দাঁড়িয়ে আছে শাবাব। হীর মৃদু হেসে এগিয়ে এলো শাবাবের দিকে। শাবাবের থেকে কাগজগুলো নিজের হাতে তুলে নিয়ে শান্ত কণ্ঠে বলল, আমার সম্বন্ধে তোমার মনে অনেক প্রশ্ন চলছে, আগে সেগুলোর উত্তর দিই। হীরের কণ্ঠ নিস্তেজ, কিন্তু কথাগুলো কেমন ধারালো। শাবাব অবিশ্বাস্য দৃষ্টিতে দেখছে হীরকে। কেমন অপরিচিত লাগছে হীরকে। মনে হচ্ছে এই হীরকে সে চেনে না। শাবাব প্রশ্ন করার আগেই হীর উত্তর দিতে লাগলো, আমি জানি আমার মা বাবার খুনের পেছনে কারা কারা আছে, আর আমি এও জানি তারা কারা, কি তাদের পরিচয়, আর তারা কেন এসব করেছে আর আজও করে যাচ্ছে। হীরের কথায় শাবাবের বুকের ভেতরে হাতুড়ির বাড়ি পড়ল। হীর এসব কি বলছে? তার বিশ্বাস হচ্ছে না। তার চোখ কান সবই যেন ধোঁকা দিচ্ছে তাকে। হীর বিছানার অপর প্রান্তে গিয়ে তার লাগেজটা টেনে শাবাবের সামনে আসলো। নিচে বসে লাগেজের লক খুলে কাপড় চোপড় সব বের করে লকারের মতো দেখতে ছোট্ট একটা বক্স বের করলো। তার গায়ে সোনার নকশা করা। হীর সেটা হাতে নিয়ে উঠে দাঁড়ালো। শাবাবের দিকে এগিয়ে দিয়ে বলল, এটা আমাদের বড় বাবার ছিল, তারপর উত্তরাধিকারী সূত্রে এটা চলে এলো দাদা ভাইয়ের কাছে, আর তারপর আমার বাবার কাছে। এতে কি আছে আমি জানি না, কখনো খুলে দেখিও নি, তবে আন্দাজ করতে পারছি এতে বড় বাবার গুপ্তধনের সমস্ত রহস্য লুকিয়ে আছে। এখানে অনেকগুলো চাবির গোছা আছে যেগুলো দিয়ে বড় বড় সুড়ঙ্গ খুলে, আর সেই সুড়ঙ্গের মধ্যে স্বর্ণালঙ্কারে ভরপুর। এর একটা সুড়ঙ্গ কোনো ভুল হাতে চলে গেলে তারা পৃথিবী ধ্বংস করার মতো ক্ষমতায় চলে যেতে পারে। বাবার মৃত্যু কেবল শত্রুতাই নয়, এই গুপ্ত সম্পদের জন্য হয়েছে। ছোটবেলায় যখন আমি তোমাদের বাড়িতে এলাম তখন আমার এসব সম্বন্ধে কোনো ধারণাই ছিল না, আমি জানতামই না এসবের কথা। বাবা মায়ের মৃত্যুর পর আমাদের বাড়িটা কোর্টের অর্ডারে তাদের হেফাজতে চলে যায়, আর যখন 12 চলে তখন থেকেই আমি এসবের রহস্য খুঁজতে থাকি। কি অপরাধে আমার বাবা মাকে মরতে হলো, কি দোষ ছিল তাদের। আমি সবার চোখে ফাঁকি দিয়ে প্রায়ই ছুটে যেতাম সেখানে। বাবা মায়ের মৃত্যুর পর অসংখ্য পুলিশ, ব্রিগেডিয়ার, গোয়েন্দা তাদের মার্ডার কেস সলভ করতে এসেছিলেন, কিন্তু কেউ সেসব দিয়ে টিকতে পারেননি। সবাই কোনো না কোনোভাবে মারা যেতেন। রহস্যজনক হলেও সবাই একটা রহস্য সমাধানের একই পর্যায়ে এসে মারা যেতেন না, তাদেরকে মারা হতো।
যখন শুনতাম নতুন কোনো পুলিশ বা ব্রিগেডিয়ার এসছিলেন নতুন কেস নিয়ে, আমি খুশিতে আত্মহারা হয়ে গেলাম। মনে মনে ভাবতাম আমি তাদের সাথে যোগাযোগ করব, তাদের আমি সবভাবে সাহায্য করব। কারোর সাথে তো যোগাযোগও হয়েছিল, কিন্তু শেষ অবধি তাদেরও একই অবস্থা হতো। তাদের মৃত্যুতে আমি দিশেহারা হয়ে যেতাম। বাবা মায়ের মৃত্যুর রহস্য উদ্ঘাটন হতো না। তাই ঠিক করলাম আর কারোর উপর নয়, এবার আমি নিজের রহস্য উদ্ঘাটন করব। তোমার ধারণা ভুল ছিল। আমার উপর একটা নির্দিষ্ট বয়স থেকে নয়, আমার উপর সর্বদাই অ্যাটাক হতো, কিন্তু অ্যাটাককারীরা সফল হতো না। আমি কোনো না কোনোভাবে বেঁচে যেতাম। একদিন বাড়ির গার্ডদের চোখে ফাঁকি দিয়ে বাড়ির পেছনের দরজা দিয়ে ঢুকে গেলাম বাড়িতে। বাড়িটা তখন শুনশান নীরবতায় খা খা করছিল। চোখের পলক পড়তেই আমার সামনে ভেসে উঠল আমার ছোটবেলা। বাবার গলা জড়িয়ে হাসতে হাসতে বাড়ির মাথায় করে ফেলেছে ছোট্ট হিরপরি। মেয়ের এমন নিষ্পাপ হাসিতে বাবার মুখটা অদ্ভুত মায়ে ঘিরে আছে। মা পাশে দাঁড়িয়ে আছে। বাবাকে আর আমাকে বারবার মেয়েকে সুরে রাগ দেখিয়ে নিজেও হাসতে হাসতে বসে পড়ছে আমাদের পাশে। হঠাৎ করে সবটা মিলিয়ে গেল। ভেসে উঠল মায়ের আত্মচিৎকার। বুকটা কেঁপে উঠল আমার। মা হির বলে চিৎকার করে ছাদ থেকে পড়ে গেল। কয়েক মুহূর্তের জন্য আমার মাথা কাজ করা বন্ধ করে দিত। আমি বসে পড়তাম ওখানে, দু হাতে বুক চেপে ধরে হু হু করে কেঁদে উঠতাম। তখন আমার পাশে কেউ ছিল না, আমি একা ছিলাম। আর তাই নিজেকে একাই গড়লাম, কারোর উপর নির্ভর ছাড়া একাই বাঁচতে শিখলাম। এভাবে করেই রোজ লুকিয়ে লুকিয়ে এবারই আসতাম, যদি কিছু খুঁজে পাই সেই আশায়। অবশেষে খুঁজেও পেলাম। এটুকু বলে থামল হীর। অবশেষে খুঁজেও পেলাম কথাটা শুনতেই বুকের ভিতর শীতল কিছু বয়ে গেল স্বভাবের। হীরের হাতটা শক্ত করে ধরে বলল, কি খুঁজে পেলে? ডায়েরি। ডায়েরি কার? বাবার পার্সোনাল ডায়েরি ছিল ওটা। যেটাই লেখা ছিল, যেটাই কি লেখা ছিল মাও কখনো পড়েনি। বাবা ওটা চিলেকোঠার ঘরে একটা ভাঙাচুরো র্যাকের মধ্যে লুকিয়ে রেখেছিল। বাবার বয়স যখন 10 তখন থেকেই বাবা ডায়েরি লেখা শুরু করে, আর ওটা তখনেরই ছিল। বাবার জীবনে ছোট থেকে বড় অবধি যত ঘটনা ছিল সব ওই ডায়েরিতে লেখা আছে। বাবা আমায় নিয়ে প্রায়ই যেত চিলেকোঠার ঘরে, আমায় পাশে রেখে আনমনে কী সব লিখত। একদিন আমার হঠাৎ মনে পড়লো চিলেকোঠার কথা। মন বলছিল সেখানে গেলেই কিছু তো একটা পাবো, আর পেয়েও গেলাম। বাবার পার্সোনাল ডায়েরি হাতে পেলাম। যখন তড়িঘড়ি করছিলাম বেরিয়ে আসার জন্য, তখন ধরা খেলাম একটা ছেলের হাতে। ছেলেটা আমার থেকে বেশি হলে বছর 2 বড় হবে। ছেলেটা আবার আপাত মস্তক খুঁটিয়ে খুঁটিয়ে দেখে বলল, তুমি হির না? ভয়ে গলা শুকিয়ে আসছিল। মনে মনে আল্লাহকে ডাকছি, এত দূর এসে এভাবে পিছিয়ে যেতে পারবো না। মনে মনে তৈরি হলাম ছেলেটাকে আঘাত করে পালাবো এখান থেকে। হতে পারে ও কোনো শত্রু। আমি ধীরে ধীরে পিছিয়ে গিয়ে ঠেকলাম পরিত্যক্ত আমাদের ডাইনিং টেবিলের কাছে। হাত পেছনে বাড়িয়ে হাতে যা পেলাম ছুঁড়ে মারলাম ওর দিকে। ভাগ্যিস ও বুঝে সরে গেছিল, নয়তো সেদিন ওর মৃত্যু নিশ্চিত ছিল। নিজের এমন বিভৎস কাজে নিজেই ভরকে গেলাম। ছেলেটা আমার দিকে তাকিয়ে ভরকানো গলায় বলল, হির, আমি সিয়াম, তুমি আমায় চিনতে পারছো না? ওর কথা শুনে আমার হুট করে মনে পড়ে গেল মালি কাকার কথা। তার মানে ও মালি কাকার ছেলে সিয়াম। সিয়ামও রোজ লুকিয়ে লুকিয়ে এখানে আসতো, রহস্য খুঁজতো। তারপর থেকে আমরা দুজনে এক হয়ে রহস্য খুঁজতে আরম্ভ করলাম। শত্রুরা টের পেয়ে গেল আমি বাবার একটা পার্সোনাল ডায়েরি খুঁজে পেয়েছি। এরপর ওদের আক্রোশ আরও দ্বিগুণ বেড়ে গেল। ওদের এই ডায়েরিটা চাই। ওরা যতদিনে খবর পেয়েছে আমি ডায়েরি পেয়েছি, ততদিনে আমার ডায়েরি পড়া শেষ। গুপ্তধনের সমস্ত ডিটেলস যে পেজগুলোতে ছিল আমি সেগুলো ছিঁড়ে ফেলি। কিছুদিন বাদে ডায়েরিটা চুরি হয়ে যায়। বুঝে যাই এটা শত্রুরাই সরিয়েছে। তবে তখন আর এটা নিয়ে ভাবি না, কারণ ওদের যেটা প্রয়োজন ছিল সেটা আমি আগেই নষ্ট করে দিই। আমি আবারও লেগে পড়ি কাজে। বাবার সিক্রেট রুমে যাওয়ার প্রাণপণ চেষ্টা করি, কিন্তু 3 বছরে একদিনও সফল হয়নি। অবশেষে একদিন পেরেছি। বাবার সিক্রেট রুমে কিছু কিছু পেপার আর এই বক্সটা উদ্ধার করি। হাতে সময় বেশি না থাকায় আরও বেশ কিছু পেপার নিয়ে আসতে পারিনি, তবে তা পরবর্তীতে নিজের দক্ষতায় হাসিল করি। এখানে মনির বিরুদ্ধে সব ডিটেলস আছে। তোমরা চাইলেই মনিরকে বিনা নোটিশে অ্যারেস্ট করতে পারো।
কিন্তু আমি চাই না তোমরা ওকে অ্যারেস্ট করো, কারণ মনিকে অ্যারেস্ট করলে মনি তার পাপের যথাযোগ্য শাস্তি পাবে না। আমি চাই মনিকে নিজের হাতে শাস্তি দিতে, আর তার ব্যবস্থা তুমি করবে, পারবে না? হীরের সব কথা শুনে শাবাব নিজের মতামত দিতে ভুলে গিয়েছে। হাতে ছোট্ট লকারটি নিয়ে মূর্তির মতো দাঁড়িয়ে রইল। হীর শাবাবকে হালকা ধাক্কা দিয়ে চেতনা ফিরিয়ে বলল, কি হলো, পারবে না আমার জন্য এটুকু করতে? শাবাব চমকে উঠে তাকালো। ক্ষণকাল পেরোতেই বড় করে দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি তোমার জন্য সব কিছু করবো হীর পাখি, কিন্তু আমার মনে শুধু একটা প্রশ্নই ঘুরছে। এই যে এত কিছু ঘটে গেল, ওরা তোমার উপর এতবার অ্যাটাক করেছে, বারবার মারতে চেয়েছে, তুমি কখনো প্রতিবাদ কেন করনি? আর আমরা যে সিয়ামের বাড়িতে গিয়েছিলাম, তখন তো তুমি এমন ভাব করলে যে তুমি কখনো জানতেই না সিয়াম মালিকাকার ছেলে। কেন করেছিলে এমন? কি কারণ ছিল এসবের পেছনে? আমি কখনো প্রতিবাদ করিনি, সেটা ভুল। আমি নিজেকে প্রটেক্ট করার জন্য লড়েছি, তবে যাদের সাথে লড়েছি তারা আর বাঁচেনি, তাই শত্রুরা জানতেও পারেনি আমি লড়াই করতে জানি কিনা। আমি ওদের সামনে নিজেকে এমনভাবে তুলে ধরেছি যাতে ওরা বুঝতে পারে আমাকে চাইলেই মেরে ফেলা সহজ, আর এটা ভেবেই ওরা ভুল করবে আমাকে বারবার আঘাত করার। আমি কখনো আঘাত সহ্য করেছি, আবার কখনো পাল্টা আঘাত করেছি। যখন আমি আঘাত সহ্য করেছি তখন আমি ওদের সম্বন্ধে ডিটেলস কালেক্ট করেছি, দিনের পর দিন এভাবেই করে এসেছি। কিন্তু আমি কখনো চাইনি আমার সবচেয়ে প্রিয় মানুষগুলো আমার এই রূপ জানুক, তাই কখনো আমি তোমাদের সামনে আমার এই রূপে আসিনি। আর তাই সবটা প্ল্যান মতো করেছি। আমি আর সিয়াম তোমাকে ধাপে ধাপে এগোতে সাহায্য করেছি আমরা দুজন, কারণ এই রহস্যের পেছনে এমন কিছু মানুষ আছে যাদের নাম উঠে আসলে তুমি সহ্য করতে পারবে না। আর কে কে আছে এর পেছনে? আর কে কে আছে সেটা তোমাকেই খুঁজে বের করতে হবে। মনে রেখো, কেউ আমাকে মারতে চায়, আবার কেউ আমাকে বাঁচিয়ে রাখতে চায়। কেউ মারতে চায় ভালোবাসা হারানোর ক্ষোভে, আর কেউ বাঁচিয়ে রাখতে চায় সম্পত্তি পাওয়ার লোভে। এটা একটা বাধা, এটা একটা ধাঁধা। যেদিন সবটা সামনে আসবে সেদিন এই ধাঁধার রহস্যের সমাধান হবে। কিন্তু হীর, কোনো কিন্তু না, অপেক্ষা করো, একটু পরেই মনির কল করবে। তুমি কি করে জানলে? মনি এখন নিজের জন্য নয়, অন্য কারোর জন্য কাজ করবে। গুপ্তধনের লোভ তারও আছে। মনি ফোন করে আমাকে নিয়ে যাওয়ার কথা বলবে, তুমি কিন্তু না করবে না। না করলে কিরণ আর তোরই আপুর লাইফ রিস্ক। মনি যা বলবে তুমি শুধু হ্যাঁ হ্যাঁ বলে যাবে। শাবাব ক্ষিপ্ত কণ্ঠে বলল, অসম্ভব, আমি কখনো তোমাকে ওই নরকে যেতে দিব না। হীর মলিন হেসে শাবাবের হাতের উপর হাত রেখে বলল, তুমি না বলবে না, এটা হবে আমাদের ট্র্যাপ, যে ট্র্যাপে মনি পা দেবে। সো ডোন্ট সে নো, ওকে? হীরের কথা মতোই ক্ষণকাল পেরিয়ে কল এলো একটা প্রাইভেট নাম্বার থেকে। সবাই চুপচাপ এক জায়গায় বসেছিল এই প্রত্যাশিত কলের অপেক্ষায়। কলটা আসতেই চাপা উত্তেজনা তৈরি হলো সবার মাঝে, কিন্তু হীর নীরব। সে নিশ্চুপ শাবাবের ফোনের দিকে দৃষ্টি নিক্ষেপ করে রইল। শাবাব আর চোখে একবার তাকিয়ে দেখল হীরের নীরবতা, অতঃপর কলটা তুলবে কিনা এই নিয়ে প্রশ্ন করতে উদ্যত হলেই হীর শান্ত কণ্ঠে বলল, কেউ কোনো আওয়াজ করবে না পাশ থেকে, তুমি কলটা তোলো। মনে রেখো, মনি যা বলবে সবটাতে শুধু হ্যাঁ হ্যাঁ বলবে। মনির বিপরীতে কথা বলার ভুল করবে না, তাহলে ওরা কিন্তু তোরি আর কিরণকে বাঁচিয়ে রাখবে না। হীরের শান্ত কণ্ঠে শরীরে শীতল কিছু অনুভব করল সবাই। সবাই অবিশ্বাস্য দৃষ্টিতে কেবল হীরকেই দেখে এসেছে এতক্ষণ। মেয়েটা চোখের পলকে কেমন পাল্টে গেল যেন। বিশ্বাস করতে কষ্ট হলেও এটাই তার আসল রূপ, এটাই আসল হীর। শাবাব চোখ ঝাপটে হীরের কথাগুলো মেনে নিল। হীরের কথা মতোই সবাই নিশ্চুপ রইল। শাবাব কলটা রিসিভ করতেই কতক্ষণ নীরব থাকলো দুই পক্ষই। ক্ষণকাল পেরোতে নীরবতা ভেঙে খ্যাক খ্যাক হাসির শব্দ ভেসে আসলো ওপাশ থেকে। এমন বিকট হাসির শব্দে চমকে উঠল সবাই। মীর তেজ নিয়ে ফোনের দিকে ঝুঁকে এলো কিছু কঠিন বাক্য ছুড়বে বলে। এটুকুর জন্য বিফলে গেল তার বোকামো। হীর খপ করে মীরের হাত চেপে ধরে কঠিন দৃষ্টি মেলে তাকালে ইশারায় বোঝালো, এই কাজ ভুলেও করো না, বিপদ বাড়বে, কমবে না। হীরের কঠিন দৃষ্টিতে ডেবে গেল মীর। মাথা নিচু করে দুহাতে মুখ ঢেকে নিজেকে নিয়ন্ত্রণে আনলো। হীর শাবাবের দিকে ইশারা করে কথা বলতে লাগলো। শাবাব সহজ কণ্ঠে কথা বলতে লাগলো, কিরণ আর তরিকে ছেড়ে দাও মনি, আমাদের গোটা কেসটাতে
ওরা কেবল সাহায্য করেছে মাত্র, কিন্তু ওদের সাহায্যে আমরা তেমন কিছুই উদ্ধার করতে পারিনি। যে রহস্য সামনে এসেছে সবটাই আমার প্রচেষ্টায়। তুলে নিতে হয় তুমি আমাকে নাও। আমি এই কেস নিয়ে বরাবর মাথা ঘামিয়েছি, বাড়াবাড়ি করেছি। এখানে ওদের কোনো ফল্ট নেই, ওরা তো কেবল ওদের ডিউটি পালন করেছে। মনি, শুনতে পাচ্ছ? সাহায্য? আরে সাহায্য করাই তো ওদের অন্যায় হয়েছে, ঘোর অন্যায়। সেই অন্যায়ের শাস্তি না দিয়ে ওদের এত জলদি কি করে ছেড়ে দেয় বলো তো? সেটা কি ঠিক হবে? মনি, আমি জানি তোমার সম্পূর্ণ ক্ষোভ আমার উপরে, তোমার সব রাগ আমার উপর। তুমি আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে গিয়ে ওদের প্লিজ ছেড়ে দাও মনি। না না না, তুমি ভুল করেছো বেটা। আমার সমস্ত রাগ ক্ষোভ তোমার উপরে নয়। হুম, একদম না। আমার সমস্ত রাগ ক্ষোভ যার উপরে সে তুমি নও, সে আরেকজন। শুনলাম তুমি তাকে সঙ্গে করে নিয়ে এসেছো। তা কোথায় সে? তাকে একটু ডাকো, কথা বলি। শাবাব শূন্য চোখে হীরের দিকে তাকালো। মনি হীরকে উদ্দেশ্য করে বলছে, ভাবতেই বুকের ভিতর কেঁপে উঠছে বারবার। শাবাব না বোঝার ভান করে বলল, তুমি কার কথা বলছো বলো তো? কার কথা আবার? আমার আদরের ভঞ্জির কথা বলছি। শাবাব, সব জেনেও নাটক করছো? আমি এক কথা দুবার বলবো না শাবাব। যদি তরি আর কিরণকে ফেরত পেতে চাও, অবশ্যই জীবিত, তাহলে হীরকে আমাদের হাতে তুলে দাও। কিন্তু হীর শাবাবের হাত চেপে ধরল, চোখ দিয়ে ইশারা করে বোঝালো, খবরদার, না করবে না। শাবাব অসহায় চোখে তাকালো হীরের মুখপানে। বাধ্য হয়ে মনের বিরুদ্ধে বলল, ওকে, আমাদের কোথায় আসতে হবে? ঠিকানা টেক্সট করে দিচ্ছি। আগামীকাল ভোর ঠিক 6টা নাগাদ হীরকে নিয়ে সেখানে থাকবে। মনে রেখো, ঠিক ভোর 6টা। কথাগুলো ভেসে আসতে আসতে কলের লাইন কেটে গেল। শাবাবের মুখ চোখ শুকিয়ে এসেছে। সে হীরকে হারানোর ভয় পাচ্ছে। কি হতে যাচ্ছে রাত 2:30টায়? মীর হুড়মুড় করে উঠে এলো শাবাবের কাছে। শাবাবের হাত দুটো ধরে করুণ সুরে বলল, এবার কি হবে ভাই? শাবাব মীরের হাতটা শক্ত করে চেপে ধরে বলল, ভয় পাস না, সব ঠিক হবে। তরি আর কিরণকে আমরা ঠিকই উদ্ধার করে নিয়ে আসবো। আরে হীর, মীরের প্রশ্নে সবাই শূন্য দৃষ্টিতে তাকালো। শাবাব অসহায় চোখে হীরের দিকে তাকাতে হীর মুচকি হেসে বলল, আমাকে নিয়ে ভেবো না ভাইয়া, মৃত্যু আমায় এত জলদি আপন করবে না। যখন সেদিনেই মরিনি তখন হয়তো এখনো মরবো না। কে জানে মনির শেষ দম আমার হাতেই ফুরবে কিনা। হীরের কথায় কেমন কেঁপে উঠল সবাই। হীর এমন অদ্ভুতভাবে কথা বলছে, সেটা সবার হজম করতেই কষ্ট হচ্ছে, মেনে নিতে পারছে না কেউ। হীর উঠে দাঁড়ালো, পাশের রুমে যেতে যেতে বলল, তোমরা রেডি হয়ে নাও সবাই, তোমাদের মিশনটা সাকসেসফুল করতেই হবে। হীরের যাওয়ার পানে তাকিয়ে মীর থমথমে গলায় বলল, ভাই হীর হঠাৎ এতটা বদলে গেল কি করে? শাবাব ছোট্ট করে নিঃশ্বাস ফেলে বলল, হীর বদলায়নি, বরং বরাবর ও এমনই ছিল। আর ওর সেই কোমল আচরণটাই ছিল ওর সবচেয়ে ধারালো অস্ত্র। মনিকে ওর হাতেই মরতে হবে। কেবল মনি না, বাকি 2 গোপন শত্রুদেরকেও ওর হাতেই মরতে হবে। আমি আগাম আভাস পাচ্ছি রে। আমিও পাচ্ছি। ফিসফিসিয়ে বলল মীর। শাবাব মীরের কাঁধে হাত রেখে খানিক বাদে সেও উঠে গেল পাশের রুমে। হীরের সাথে কথা বলতে হবে তাকে। মনির দেওয়া লোকেশনে রওনা দিল তারা। যাওয়ার প্রথম রাস্তাটাই শুরু হয় পাহাড়ের পাশ থেকে। গাড়ি নিয়ে মোটামুটিভাবে ঢোকা যায় সেরকম একটা রাস্তা। জানা নেই পরবর্তী রাস্তা কেমন হবে, আর মনির কাছে পৌঁছানোর পরে কি কি হবে। হীর বেশ স্বাভাবিকভাবে বসে আছে শাবাবের পাশে। শাবাব ড্রাইভ করছে, পেছনের সিটে মীর, ইভান আর আফিক বসে আছে। মাহুদিকে নেওয়া হয়নি। মনি সারা জীবন ধরে ঠিক সেসব মানুষদের উপরই অ্যাটাক করেছে যাদের সামনে একটা সুন্দর ভবিষ্যৎ আছে। মাহুদির সদ্য বিয়ে করা বউ বাড়িতে রয়েছে। মনি জানে না এমন কিছুই নেই। বলা যায় না বেছে বেছে মাহুদির উপরই তার আক্রমণ শুরু করলো। কোনো একজনকে রেখে আসতে হতোই, তাই শাবাব মাহুদিকেই রেখে এলো। পেছন থেকে মীর চিন্তিত স্বরে বলল, ভাই পাহাড়ের রাস্তা কিন্তু খুব ডেঞ্জারাস হয়, দেখা যাবে মনির হাতে মরার আগেই পাহাড়ের রাস্তাতে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আর এখানে একবার অ্যাক্সিডেন্ট হলে বাঁচবো বলে মনে হয় না। শাবাব হাতে স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে মীরের কথাগুলো মনোযোগ দিয়ে শুনল। অতঃপর সামনে স্থির দৃষ্টি নিক্ষেপ করে মীরের উদ্দেশ্যে বলল, রাস্তা পাহাড়ের দিকে যাচ্ছে না, রাস্তা যাচ্ছে জঙ্গলের দিকে। দেখছিস না ক্রমশই অন্ধকার হচ্ছে সামনের দিকে। শাবাবের কথাই রেশ টেনে আফিক বলে উঠল, স্যার
মিস স্যারের মতো আমার সবটা মাথার উপর থেকে যাচ্ছে। এত এত জায়গা থাকতে মানে আমাদের জঙ্গলের ভেতর কেন লোকেশন দিল? মনির উদ্দেশ্য কি? শাবাব তপ্ত দীর্ঘশ্বাস ফেলে বলল, মনির উদ্দেশ্য কি জানি না, তবে মনির উদ্দেশ্য কোনো কালে সৎ ছিল না, আর আজও যে হবে সেটা ভাবাও বোকামি। দেখা যাক কি হয়। তবে সবাই কিন্তু অ্যালার্ট থেকো। আমার মনে হয় না মনি এত সহজে কিরণ আর তরিকে ছেড়ে দিবে। আমার মনে হচ্ছে। শাবাব তার কথাটা শেষ করার আগেই গাড়িটা অটোমেটিক বন্ধ হয়ে গেল। মনে হলো যেন গাড়ির টায়ার পাংচার হয়েছে। গাড়ি হঠাৎ থেমে যাওয়ার সবাই আকস্মিক সামনের দিকে খানিকটা ঝুঁকে গেল। শাবাব গাড়ির সামনে এবং পেছনে একবার তাকিয়ে ক্ষিপ্ত কণ্ঠে বলল,